আসসালামু আলাইকুম। আহ, অনেকেই যে মেসেজগুলো করতেছেন আমি আসলে খুবই দুঃখিত যে আমি কারো মেসেজের উত্তর দিচ্ছি না। না দেওয়ার পেছনে অনেক রিজন আছে। তারপরেও যে জিনিসগুলা জানতে চাওয়া হইতেছে তার ভেতরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে জানতে চাওয়া হইতেছে। প্রথম কয়েকটা যে বিষয় গুরুত্বপূর্ণ তার মধ্যে হলো ডলারের প্রাইস এবং আমাদের রিজার্ভ। সেকেন্ড যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ইন্টারেস্ট রেট, এবং এইটার উপরে বেস করেই আসলে কথাগুলো বলা হবে, তাই তো। তো প্রথম বিষয়টা হলো ডলারের প্রাইসের বিষয়ে আমি সেই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 2023 যে ভিডিওগুলো আছে সেইগুলো যারা দেখছেন তারা অবশ্যই বিস্তারিতভাবে জানেনও যে আমি তখনও বলতাম এবং এখনও বলি ডলারের প্রাইস সম্পূর্ণরূপে বাজারের উপর ছেড়ে দেয়া উচিত। এখন অনেকেই অ্যানালাইসিস করার চেষ্টা করতেছেন, যেমনটা আপনাদের ভাষ্যমতে যে ডলারের প্রাইসের পরিবর্তনের কারণে ফাইন্যান্সিয়াল ডেটায় নেগেটিভিটি আসতে পারে। প্রথম বিষয়টা হলো খুব বেশি নেগেটিভিটি আসার পসিবিলিটিস খুব কম আমার হিসেবে। কেন আমার হিসেবে কম সেটা হলো, যদিও অফিসিয়ালিভাবে 110 টাকা ছিল, বাট ডলারগুলা কিন্তু 120 থেকে, আমি সময়ের বেশ কয়েক মাসের কথা বলতেছি, 130 থেকে 120-এর ভিতরে কেনা হয়েছে অনেকেরই। হয়তো বা লাস্ট সময়টাতে এসে সেটার প্রাইস 120, 18, 19 এইরকম ঠেকছে। বাট মূল যে সময়টা ছিল সেই সময়ে ডলারের প্রাইসটা খোলা বাজারে এরকমই একটা লেভেলে ছিল, 20 থেকে 25, 27, 30 বা 25, 27, 28 এইরকম একটা প্রাইস জোনে ছিল। সো আলটিমেটলি যদি আমি হিসেব করে দেখার চেষ্টা করি, মার্কেট প্রাইস ওয়াজ দ্যাট টাইম যেরকমভাবে কারেকশনটা হয়েছিল, ইট ওয়াজ এক্সপেক্টেড। এবং এখন পর্যন্ত মার্কেট প্রাইস যেখানে আছে, অ্যাকর্ডিং টু ডলার প্রাইস এখনকার সময়ের যে প্রাইস সেটার উপরে বেস করে, ডলার প্রাইসের উপরে বেস করে প্রাইস ইজ লিটল ফেয়ার বলা চলে। অর্থাৎ স্টকগুলো যতখানি ডলার প্রাইসের কারণে পড়ার বা পতন হওয়ার কথা ছিল সেটা অলরেডি হয়ে গেছে। সো আমি বিশ্বাস করি টুডে অর টুমোরো হয়তো বা ডলারের যেমনটা আমি আগেও বিশ্বাস করতাম এখনও বিশ্বাস করি যে ডলার প্রাইস উইল বি ফিক্সড বাই দ্য মার্কেট। এবং এই ক্রোলিং প্যাক বলেন আর যাই বলেন, টুডে অর টুমোরো এইগুলা থাকবে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু এইখানে দুটা বিষয় আমার কাছে একটু চিন্তার খোরাক যোগাবার জন্য বলে, সেটা হলো বাংলাদেশের আসলে বেসিক্যালি যে ডলার রিজার্ভ, সেই রিজার্ভ বাড়ানোর জন্য যে অনেকগুলাই সেক্টর আছে, বাট বেসিক্যালি যদি আমরা একদম মোটা দাগে বলার চেষ্টা করি, দুটা সেক্টর থেকেই সবচেয়ে বেশি আসে। একটা হলো লেবার মার্কেট, এবং আরেকটা হলো আপনার আমাদের পোশাক শিল্প, তাই না? সো লেবার মার্কেটের দিকে যদি আমি লক্ষ্য করার চেষ্টা করি, সেখানে কয়েকটা বিষয় আবার মাথায় আসে। সেটা হলো, যখন ডলারের সংকট শুরু হলো তখন থেকে গভর্নমেন্টের তো এমনিতেই 2.5%-এর একটা প্রণোদনা ছিল, এবং ব্যাঙ্কগুলোও স্বপ্রণোদিতভাবে 2.5% অ্যাড করতো। সো আমি এটা নিয়েও মনে হয় বলছিলাম একবার যে আমি বিশ্বাস করি এখন যদি ডলারের রিজার্ভ বাড়াইতে হয়, ডেফিনেটলি প্রণোদনার পরিমাণ বাড়াইতে হবে, তখনই যায় সেটা হয়তো বা কাভার আপ হইতে পারে, এবং সেটা নেয়ার অ্যাবাউট 5% হইলে
একটা ভালো ডলারের ফ্লো আসতে পারে। সো সামহাও কাকতালীয়ভাবে বলাই চলে, আমি এই কথাটা বলার 2 দিন বা 3 দিন পরেই দেখলাম যে ব্যাংকগুলা স্বপ্রণোদিতভাবে প্রণোদনা দিচ্ছে 2.5% এবং গভর্নমেন্টেরটা মিলিয়ে মোটামুটি 5% হয়ে যায়। সো এটা কাকতালীয়ভাবে কিন্তু বিষয়টা ঘটছে। তো আমার বিশ্বাস ছিল এইটা হলে ডলারের প্রবাহ বাড়তে পারে, অর্থাৎ ফরেন কারেন্সির রিজার্ভটা বাড়তে পারে, এবং আমরা এরপরে দেখলাম যে ফরেন কারেন্সি রিজার্ভ বেশ, ফরেন কারেন্সি রিজার্ভ না, ফরেন কারেন্সি অ্যাজ এ রেমিটেন্স হিসেবে বাংলাদেশে আসার প্রবাহটা একটু বাড়ছিল, এবং এইটা আমরা পত্রপত্রিকাতে দেখছি, প্রিন্ট মিডিয়াতে দেখছি, অথবা ইলেকট্রনিক মিডিয়াতেও দেখছি যে ডলারের প্রবাহটা কিছুটা বাড়ছিল। তো এখন ঘটনাটা হয়েছে, যেহেতু ক্রোলিং পেগ পদ্ধতিতে ডলারের প্রাইসটা 117 টাকা নির্ধারণ করা হয়েছে, এবং 60 টাকার মতো, 60 টাকা না 60 টাকারও বেশি এইটা ডিভ্যালিউড হয়েছে কারেন্সি আমাদের দেশের। সো সেই কারণে ব্যাংকগুলা যে স্বপ্রণোদিতভাবে 2.5% দিত, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন সেটা বন্ধ করে দেওয়ার কারণে ঘটনাটা যেটা দাঁড়াবে সেটা হলো আমাদের ফরেন লেবার মার্কেটটা, বা যদি আমি বলি যে লেবার মার্কেটের যে বিষয়টা, সেটা 2টা ভাগে ভাগ করা যায়। একটা ভাগ হলো ইউরোপ আমেরিকার অংশে যদি আমি ধরার চেষ্টা করি, আরেকটা হলো মিডল ইস্ট বেসড। এখন ইউরোপ আমেরিকাতে যারা থাকে তাদের কিন্তু আসলে খুব বেশি প্রয়োজন না হইলে তাদের টাকা দেশে পাঠানোর খুব বেশি একটা প্রয়োজন পড়ে না, কারণ আপনারা স্বাভাবিকভাবেই চিন্তা করলে বুঝেন ইউরোপ আমেরিকাতে যারা আসে তারা মোটামুটি একটু সচ্ছল ফ্যামিলির বলা চলে। ইভেন আপনারা যারা সিলেটে থাকেন বা সিলেটে যারা ঘুরতে গেছেন তারা দেখতেই পারেন যে বিশাল বিশাল অট্টালিকা তৈরি করে রাখছে, অথচ মানুষ নাই থাকার জন্য, তাই না? সো দ্যাট মিনস তাদের আসলে সেই রকম চাহিদাটা খুব কম আছে। আমি এই কথাটা বলবো না যে নাই, তবে হ্যাঁ, প্রতি ঈদে দেখা যায় যে বাড়িতে টাকা পয়সা পাঠায় কিছু মানুষ না, বেশ মানুষই পাঠায়, কিন্তু এটা তাদের নিড না, পাঠাইতেই হবে এইরকম না বিষয়টা। আর মিডল ইস্টের অংশটা যদি আমি ধরার চেষ্টা করি তাহলে তাদের আসলে পাঠাইতেই হয়। সো এই অংশ থেকে হয়তো বা কিছু রিজার্ভ আসবে, কিন্তু ইউরোপ আমেরিকার যে অংশটা, সেটা থেকে সেই পরিমাণ ফরেন রেমিটেন্স আসার সম্ভাবনাটা একটু কমবে, যেহেতু প্রণোদনার পরিমাণটা কমছে। ইভেন আমার কাছে মনে হয় যে হুন্ডির মাত্রাটা বাড়তে পারে। ঠিক আছে, হুন্ডির মাত্রাটা বাড়তে পারে। সো এইটা যদি বাজার ভিত্তিক হয়ে যেত এবং এই প্রণোদনাটা যদি আসলে কাটছাট না করা হইতো, 5%ই থাকতো, তাহলে আমার কাছে মনে হয় যে ঈদুল আজহা উপলক্ষে বেশ ভালো পরিমাণ, ইভেন এটা যদি কাটছাট করারও প্রয়োজন হইতো ঈদুল আজহার পরে করলে সবচেয়ে বেটার হইতো। সো বেশ ভালো পরিমাণ লিগ্যাল চ্যানেলে ফরেন রেমিটেন্স বাংলাদেশে যাইতো আমার কাছে মনে হয়। সো এইখানে একটা চিন্তার জায়গা রয়ে গেছে। সেকেন্ড যে বিষয়টা আমার কাছে মনে হয় সেইটা হলো আমাদের যে সেকেন্ড ডলার রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে দ্বিতীয় যে বৃহৎ সেক্টরটা আছে সেটা হলো আমাদের রেডিমেড গার্মেন্টস সেক্টর। সো রেডিমেড গার্মেন্টস সেক্টরের ক্ষেত্রে আমি যে জিনিসটা খেয়াল করতেছি সেটা হলো আমরা কিন্তু আমাদের দেশে কাঁচামাল তৈরি করি না, আমরা আমাদের কাঁচামালগুলো বাইরে থেকে আনতে হয়, দেন এটাকে ফিনিশিং গুডস হিসেবে ক্রিয়েট করে দেন এক্সপোর্ট করা হয়। দ্যাট মিনস যেহেতু আমাদের কাঁচামাল আনতে হয় সেহেতু ডলার খরচ হবে, ধরে নেন 75% তাদের এইখানে খরচ হবে। সো ডলারটা যখন সে কাঁচামাল আনতে যাবে তারে তো আর 110 টাকা করে হিসাব করা হবে না, তারে তো 117 টাকায় ধরতে হবে, তাই না?
এবং সে যখন এটাকে ফিনিশিং গুড হিসেবে পাঠাবে তখনও সে 117 টাকায়, মানে আমি জাস্ট একটা বোঝানোর জন্য বলতে। সো এইখানে তার হয়তো বা 25%-এর একটা গেইন থাকতে পারে। বাট যেহেতু এই এলসিগুলো আরও আগেই ওপেন করা হয়েছে এবং এখন যেগুলো হবে সেইগুলো আরও পরে আসবে, সো আমার কাছে মনে হয় এইটাতেও খুব বেশি একটা পজিটিভ ভাইব দেখার মতো কোনো কিছু নাই। যে অনেকেই বলতেছেন যারা এক্সপোর্টার আছে তারা বেশ ভালো আর্নিংস করবে, আর তারা বেশ ভালো রেমিটেন্স পাবে, উৎসাহিত হবে। আসলে বিষয়টা এইরকম না, ঠিক আছে? এইসব কথা হয়তো বা বাংলাদেশের 95% মানুষকে বোঝানো যাবে, যারা আসলে, আমি কাউকে ছোট করে বলতেছি না, যারা আসলে এইসব জিনিস হয়তো বা বুঝে কম বা পত্রপত্রিকাতে যতটুকু দেখে ততটুকুই বিশ্বাস করার চেষ্টা করে। বাট আমরা অন্ততপক্ষে করার চেষ্টা করব না, কারণ আমরা করার চেষ্টা করব না এই কারণ আমরা নিজেরাও এই ধরনের ছোটোখাটো জিনিস আনা নেওয়া করি। সো আমরা বুঝি জিনিসটা। যারা ব্যবসা করে তারা খুব ভালো করেই বুঝেন, যারা বাইরের দেশে এক্সপোর্ট ইম্পোর্ট করতেছেন তারা খুব ভালো করেই বুঝেন তাদের কোথায় লোকসানটা আছে, কোথায় লাভ আছে, আর কতখানি বা এইটাতে তাদের লাভ হবে। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় এই দুটা জিনিসই এখানে কার্যকর ভূমিকা রাখতে পারবে না ডলার রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রে। বরং যদি ডলার রিজার্ভ বাড়ানোর জন্য প্রয়োজন হইতো, বা রিজার্ভ বাড়ানোর অবশ্যই প্রয়োজন আছে, আমার কাছে মনে হয় যে এইটাকে একদম বাজারের উপরে ছেড়ে দিলে বাজার ডিসাইড করবে ডলারটা কোথায় যে থামবে। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ দেখি, পাকিস্তানে যখন এই ধরনের রিজার্ভ ক্রাইসিসটা শুরু হয় তখন কিন্তু তারা এই ধরনের ধরাবাঁধা নিয়ম দিয়ে বাঁধার চেষ্টা করছে, বাট ইট ওয়াজ নট লাইক মেসিভ। আমাদের দেশে যেরকম এক্সপেরিমেন্ট চলতেছে এইরকম ছিল না আমাদের দেশে। আমি এটাকে আসলে এক্সপেরিমেন্ট বলতেই ইচ্ছুক। ইন্টারেস্ট রেট এবং ডলার প্রাইসটা নিয়ে যা করা হচ্ছে, ইটস ওয়ান কাইন্ড অফ এক্সপেরিমেন্ট। কোনো ধরনের মানে টোটকা করার চেষ্টা করা হইতেছে, এইটা হইলে এইটা যদি হয় তাহলে আমরা এইভাবে চলবো, এটা না হওয়ার পরে আরেকটা করতে দিতেছে, মানে একের পর এক ডিজাস্টার দেখতেছে। সো আমার মনে হয় যে ডলার প্রাইসটা সম্পূর্ণরূপে, যদিও আমাদের মতো অর্থনীতির ক্ষেত্রে ডলার প্রাইসটা মার্কেটের উপরে ছেড়ে দেওয়াটা আসলে খুব বেশি যে আবার যুক্তিযুক্ত তাও না, তারপরেও আমার মনে হয় ছেড়ে দেওয়াটা বেটার হইতো। কারণ অ্যাকর্ডিং টু যদি আমি মানে মানি মার্কেটে যদি ডলারের প্রাইস দেখার চেষ্টা করি, যেটা এখন অফিসিয়ালভাবে আছে, টাকা ইজ ডিভ্যালুয়েটেড মাচ মোর দেন দিস, ঠিক আছে? রিয়েলিটিতে এর চেয়ে অনেক বেশি। আমার কাছে মনে হয় যে বাজার ভিত্তিক করে দিলে হয়তো বা এটা 130 থেকে 35-এ যে ঠেকবে, 30-এই ধরেন যে ঠেকলো, তারপরেও আমার কাছে মনে হয় তখন একটা ওই যে ইউরোপ আমেরিকা বেসড যে ফরেন লেবার মার্কেটটা আছে, অথবা যারা আসলে রেমিটেন্সগুলো পাঠায় তাদের প্রবাহটা বাড়বে, এবং সেইটা অবশ্যই ওই 5% প্রণোদনাটা থাকতে হবে, তখন হয়তো বা বাড়বে। আদারওয়াইজ ওই হুন্ডিতেই হয়তো বা এদিক সেদিক হবে। কারণ হুন্ডির দিকে আপনারা লক্ষ্য করে দেখেন না, এই দিকে আপনার কথা বলছে, আপনার দেখবেন যে আধা ঘন্টার ভিতরে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে, এবং বেশ ভালো রেটে পৌঁছে গেছে। আমি কাউকে উৎসাহিত করতেছি না, অবশ্যই এটা দেশের জন্য খুবই অমঙ্গলকর একটা বিষয়, বাট এই জিনিসটাই হচ্ছে। এই জন্যই বলতে যাচ্ছি যে প্রণোদনাটা এখান থেকে সরানো উচিত হবে না। এবং ফরেনারদের ক্ষেত্রে যদি এই প্রণোদনাটা থাকে, এইটার জন্য গভর্নমেন্টের যে খুব বেশি ক্ষতি হয়ে যায় তা কিন্তু না, বরং সেই দিকটা কাভার দেওয়ার জন্য করের দিকে নজর দিতে পারে। করের এরকম স্ল্যাব না বসায়া একটা ফিক্সড অ্যামাউন্ট করে দেওয়া উচিত, সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা। সবাইকে টিনের আন্ডারে নিয়ে আসা, ঠিক আছে? সো এইগুলো দিয়ে অনেক ভাবি, কিন্তু সেই প্রণোদনার জায়গাটাকে বা সেইটার ক্ষেত্রে যে
সরকারের ভর্তুকিটা হবে সেইটা ফুলফিল করা সম্ভব। তো যাই হোক, ডলারের ক্ষেত্রে আমার কাছে মনে হয় এইটা ডলারের উপরে বেস করে বাজার আর খুব বেশি নিচে যাবার কোনো কিছু আমি দেখি না। সেকেন্ড বিষয়, ইন্টারেস্ট রেট। অনেকেই বলেন যে ইন্টারেস্ট রেট, আচ্ছা ডলারের আরেকটা জিনিস আমি এখানে বলে শেষ করি, সেটা হলো আমার কাছে মনে হয় কেন আমি বললাম যে 130 থেকে 35টা হলে হওয়ার, মানে যদি বাজার ভিত্তিক করে দিত তাইলে হয়তো 130 থেকে 35 হইতো। কারণ ইন্টারেস্ট রেট ইউএসএ কাট করতেছে না, এবং আমার বিশ্বাস যেমনটা প্রিভিয়াস এপ্রিল এবং মেতে আমরা দেখছি, জুনেও আমরা দেখব যে ইন্টারেস্ট রেট কাট হবে না। তারপরেও 20%-এর মতো সুযোগ থেকে যায়, কারণ ইউএসের ইলেকশন আছে। সো যদি তারা হোল্ডও করে, পৌজও করে, যেমনটা এখন পর্যন্ত করে রাখছে, তাহলেও দেখা যাবে যে ডলারের যে শর্টেজ অর্থাৎ প্রবাহ সেটা কমই থাকবে। সো সেটার কারণেও ডিমান্ড ক্রিয়েট হবে। সো দ্যাটস ওয়াই আমি বলি যে বাজার ভিত্তিক করে দিলে হয়তো বা 30-এর কাছাকাছি বা 30 থেকে একটু বেশি যে এটা সেটেল ডাউন হইতে পারে বাজারে। থার্ড যে দ্বিতীয় যে বিষয়টা ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে আমি আগেও বলছি, এখনও বলতেছি, ইন্টারেস্ট রেট অনেকেই বলছেন যে ইভেন অনেকে আমার কাছে প্রশ্ন করছেন যে কিছু ফান্ড ম্যানেজার বিভিন্ন ধরনের অনুষ্ঠানে বা কোনো সেমিনারে তারা বলতেছেন যে ইন্টারেস্ট রেটটা আসলে প্রায় পিক হয়ে গেছে। আমার কাছে মনে হয় যে ইন্টারেস্ট রেটটার পিক হয় নাই। আমি বিশ্বাস করি ইন্টারেস্ট রেটের পিক হয় নাই। ইভেন এখন যে বাজার ভিত্তিক ডলার করার পর বা ক্রোলিং পেগ থেকে আমি শুরু করি, ক্রোলিং পেগ থেকে যদি আমি বলি, তাহলে সামনে আরেকটা ধাক্কা, ইনফ্লেশনের ধাক্কা আসবে। বাজার ভিত্তিক হলে ইনফ্লেশনের একটা বড় ধাক্কা আসবে, সেকেন্ড ওয়েভ যেটাকে বলা চলে, সেকেন্ড ওয়েভ আসবে। সেটার জন্য অবশ্যই সবার প্রিপেয়ার্ড থাকা উচিত, এবং আমি মনে করি সেই ওয়েভটা আসতে যাচ্ছে। ইটস জাস্ট ম্যাটার অফ টাইম। সো সেকেন্ড একটা ধাক্কা আসবে। যখন ইন্টারেস্ট রেট বাড়ে তখন প্রাথমিক পর্যায়ে ইকোনমিতে একটা হিকআপ হয়, দেন এটা আস্তে আস্তে শকটা অ্যাবজর্ব হয়ে যায়। সো আমার কাছে মনে হয় ইন্টারেস্ট রেটের বাজার ভিত্তিক যেটা, সেটার কারণে ইন্টারেস্ট রেটের বাড়ার একটা সম্ভাবনা রয়ে গেছে এখনও, বিকজ অফ সাথে যদি আমি সেইটাকেও যোগ করার চেষ্টা করি, যেহেতু আমি বিশ্বাস করি ডলার প্রাইসটা মার্কেট বেসড হবে, এইটাও সময়ের ব্যাপার মাত্র। আমরা হয়তো বা দেখে ফেলবো, যেমনটা আমি নভেম্বর ডিসেম্বর আপনাদের বলছিলাম যে ডলার প্রাইসের ক্ষেত্রে বাজার ভিত্তিক আমরা দেখব, ইন্টারেস্ট রেট বাজার ভিত্তিক দেখব, সময়ের ব্যাপার। সো ইন্টারেস্ট রেট যেহেতু আমরা বাজার ভিত্তিক দেখছি, ডলার প্রাইসটাও বাজার ভিত্তিক হয়ে যাবে। ক্রোলিং পেগ আর যাই বলেন এইসব থাকবে না। সো আমার কাছে মনে হয় যে ইকোনমিতে একটা বিশাল শক আসবে, শক আসতেছি। ইভেন এই শকটা আরও প্রকট হইতে পারে, সেইটারও কিন্তু আমি আরও 3-4 মাস আগেই ইঙ্গিত দিয়ে রাখছিলাম আপনাদের। সেটা হলো ইম্পোর্টটাকে যেহেতু খুব কন্ট্রোল করা হইতেছে, সো কন্ট্রোলড ইম্পোর্টের ক্ষেত্রে যেটা হয়, আউটপুটটা কমবে, অর্থাৎ প্রোডাকশনটা কমবে। প্রোডাকশন কমলে সেইটাও কিন্তু বাজারে ইফেক্ট ফেলবে। সো অনেকগুলা বিষয় এখানে জড়িত, এইগুলা বিস্তারিতভাবে বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর যেহেতু আমি আসলে এত কিছু বলতেও চাচ্ছি না, এইগুলা বুঝবেনও না, অনেকে না বুঝে বিভিন্ন ধরনের মন্তব্য করে বসবেন। শুধু একটা জিনিস আমি বলার চেষ্টা করব, এই কথাটা অবশ্যই আপনাদের মাথায় রাখা উচিত। শুধু বিসেককে দোষারোপ করার কোনো মানে হয় না, কারণ বাজার উঠবে নামবে তাতে বিসেকের কোনো মাথা ব্যথা হওয়ার কোনো কিছু নাই, কারণ বাজার ওঠানামা নিয়ন্ত্রণ করা বিসেকের কাজ না। বরং আমি মনে করি বাজার এখনকার যে সিচুয়েশন, এই সিচুয়েশনে 3% সার্কিটটারও কোনো প্রয়োজন নেই। বাজার এমনিতেই ডেফিনেটলি যে কোনো সময় হয়তো বা একটা
বটম ক্রিয়েট করবে। সো বর্তমান প্রেক্ষাপটের উপরে যদি আমি দেখার চেষ্টা করি তাহলে আমার মনে হয় কারেকশন আরও প্রয়োজন। অনেকেই হয়তোবা আমার সাথে দ্বিমত পোষণ করবেন, অনেকেই হয়তোবা বলবেন যে আমাদের পোর্টফোলিও লসে আছে কি লাভে আছে তাতে কারো কোনো কিছু আসে যায় না। আপনার নিজস্ব বিনিয়োগ ছিল, আপনি নিজে জানেন কোন স্টকটাতে কেন বিনিয়োগ করছেন। ডেফিনেটলি আপনি যখন বিনিয়োগ করছেন তখন বুঝে শুনেই বিনিয়োগ করছেন। এখন আপনার এই দায় অন্যের ঘাড়ে চাপানোর চেয়ে বরং আপনার ভুল থেকে আপনি কি শিখতে পারছেন সেটা হলো গুরুত্বপূর্ণ। সো অ্যাকর্ডিং টু সিচুয়েশনের কথা যদি আমি বলার চেষ্টা করি, আমার কাছে মনে হয় যে বাজার আরও কারেকশন হবে। এখন অনেকেই বলবেন যে আপনারা অনেকে বলবেন কি, অনেকে বলেনও যে অমুক অ্যানালিস্টে এই কথা বলছে, তমুক অ্যানালিস্টে সেই কথা বলছে। দেখেন, কেউই আসলে এখানে অ্যানালিস্ট না। হয়তোবা যারা অ্যানালিস্ট আছেন তারা এই ধরনের প্ল্যাটফর্মে আসেনও না, ঠিক আছে? কারণ অ্যানালিস্ট যারা প্রকৃতপক্ষে তাদের এই প্ল্যাটফর্মে আসার কোনো প্রয়োজন নাই। ইভেন যারা এখানে অ্যানালাইসিস করতেছেন তারা কোনো ধরনের কি বলে উচ্চতর শিক্ষা অ্যানালাইসিসের উপরে করেন নাই। ইভেন তারা সেই জিনিসগুলোকে অ্যালাইন করার মতো সক্ষমতা রাখে না। সো তাদের ক্ষেত্রে আমি কোনো কথা বলতেও চাই না বা আমি সেই বিষয়ে কিছু মতামত দিতে চাই না। তবে একটা জিনিস বলবো, সেটা হলো অ্যানালাইসিস সময়ের প্রেক্ষিতে পরিবর্তিত হয়। যেমন বর্তমান ধরেন আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। ধরেন আপনি 1,00,000 টাকা বেতন পান, সেইটার উপর ডিপেন্ড করে আপনি 40,000 টাকার একটা ফ্ল্যাট ডিজার্ভ করেন, বা আপনি একটা 40,000 টাকার বা 30,000 টাকার একটা ফ্ল্যাট ভাড়া নিতে পারেন। কোনো কারণবশত আপনার স্যালারি 40,000-এর জায়গায় 1,00,000-এর জায়গায় চলে আসছে 60,000 টাকায়। তো আপনি কি এখনও 40,000 টাকা বা 30,000 টাকার সেই ফ্ল্যাট নিয়ে থাকার মতো সক্ষমতা আপনার আছে? ডেফিনেটলি নাই। ঠিক একই রকম যখন একটা অ্যানালাইসিস করা হয় তখন সেই সময়কার প্রেক্ষাপটগুলো সবগুলো বিবেচনা করে করা হয়। সেই বিবেচনার জায়গাগুলোতে যদি কোনো ধরনের পরিবর্তন আসে তখন অ্যানালাইসিসেরও কিছু পরিবর্তন আসে। যেমন আমি মনে করি এখনকার যে প্রেক্ষাপট, যেহেতু ইন্টারেস্ট রেট বাড়বে বলে আমি বিশ্বাস করি, সো মেবি কারেকশন আরও হওয়ার প্রয়োজন ছিল। এইটা এই মুহূর্তে এই কি বলে এটাকে সার্কিটের মাধ্যমে আটকায় রাখাটার কোনো মানে ছিল না। ফল হইতে দেন, এক সময় বাজারই ঠিক করবে কোথা থেকে ফিরে আসবে। কোনো জিনিসকেই নিয়মতান্ত্রিকতার বেড়াজালে আটকানোর কোনো মানে হয় না আমার হিসেবে। সো আমার হিসেবে এখনও পর্যন্ত অনেক জায়গা রয়ে গেছে। একটা মিনিট। এখনও পর্যন্ত অনেক রুম রয়ে গেছে, যদিও আমার নিজেরও পোর্টফোলিওতে বেশ লোকসানের মধ্যেই আছে। তারপরেও আমি মনে করি বাজার কারেকশন আরও হওয়ার পসিবিলিটিস আছে। এটা আপনার 3% করে দিলেও যা হবে, 3% না করে দিলেও তাই হবে। কারণ যে জিনিসের যতটুকু প্রয়োজন সেটা হবেই হবে। এই যে ফ্লোর প্রাইস দিয়ে বাজার আটকে রাখা হয়েছে, বাজারকে আটকে রাখতে পারছে? আটকে রাখতে পারে নাই কিন্তু। কারণ যখন কারেন্সির ডিভ্যালুয়েশন হবে, চাঙ্ক অফ একটা হিউজ চাঙ্ক অফ ফরেন ইনভেস্টর তাদের ইনভেস্টমেন্ট তুলে নেবে, এটাই স্বাভাবিক। একটা হিউজ চাঙ্ক অফ ইনভেস্টর, প্রফেশনাল ইনভেস্টর হয়তো বা সেফ ইনভেস্টমেন্টের দিকে যাবে, সেটাই স্বাভাবিক। যখন ইন্টারেস্ট রেট বাড়বে, মানুষ ইনফ্লেশন প্রুভড যে অ্যাসেটগুলো আছে সেইগুলোর দিকে যাবে, গোল্ডের দিকে যাবে, বন্ডের দিকে যাবে, ট্রেজারির দিকে যাবে, বিশেষ করে ট্রেজারির দিকে যাবে। সো এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। সো এইগুলোর উপর ডিপেন্ড করে যদি আমি বলি, সেই জন্য বলতেছি কারেকশন মেবি আরও রয়ে গেছে। এখন ওই যে বললাম না যে শুধু শুধু আপনারা যাইয়া বলেন যে বিসেকের জন্য এই হয়েছে, ডিএসের জন্য এই হয়েছে। আসলে বাজার তো বাজার নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে? বাজারের লোকজন নিয়ন্ত্রণ করবে। আমরা কোন সময় কোন জিনিসটার প্রতি আকৃষ্ট হব সেটাতে নিয়ন্ত্রিত হবে বাজার। সেইখানে নীতি নির্ধারকদের কোনো হাত নাই। হ্যাঁ, পলিসি
পলিসি, নতুন নতুন পলিসির সাথে পরিচিত করানো এবং সেইগুলোকে প্রপারভাবে ম্যানেজ করা, সেটা হলো তাদের কাজ। সেটা করতেছে কিনা সেটার জন্য দেখার চেষ্টা করেন। তার উপরে ইন্টারেস্ট রেট বাড়ার পেছনে আরও কয়েকটা রিজন আমার কাছে মনে হয়। যেহেতু আমাদের দেশে ইনফ্লেশন চরমে বলা যাবে না, ইনফ্লেশন বেশ ভালো ইনফ্লেশন। সো এই ইনফ্লেশনের দুটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। মানুষের হাতে টাকা আছে বিদায় ইনফ্লেশন। ইনফ্লেশন মিনস দ্যাট ইউ হ্যাভ সাচ অ্যামাউন্ট অফ মানি যেটা আপনি এখনও পর্যন্ত ব্যবহার করতে পারতেছেন। সো মানুষের হাতে টাকা আছে বিধায় ইনফ্লেশন চলতেছে। মেবি কিছু মানুষের হাতে বেশি আছে, কিন্তু টাকা আছে যার কারণে ইনফ্লেশন চলতেছে। এখন এই ধরনের সিচুয়েশনে আমরা যদি একটা জিনিস দেখি, ইতিহাস বলে জুন জুলাইয়ের দিকেই আসলে সবচেয়ে বেশি টাকা গভর্নমেন্ট ইন্টারনাল সোর্স থেকে ল্যান্ড করে। সো গভর্নমেন্ট ল্যান্ডিংটা ইন্টারনাল সোর্স থেকে এই সময়টাতে বেশি হয়। তাইলে যেহেতু এখন ইনফ্লেশনারি একটা সিনারিও চলতেছে, সেহেতু আমি বিশ্বাস করি বাংলাদেশ ব্যাংক উইল নট প্রিন্ট মানি টু সাপোর্ট গভর্নমেন্ট, বাংলাদেশি গভর্নমেন্ট। সো যেহেতু মানি প্রিন্ট করবে বলে আমার কাছে মনে হয় না, সেহেতু যে জিনিসটা হবে, গভর্নমেন্ট প্রচুর পরিমাণে ইন্টারনাল যে মানি সাপ্লাই আছে এই জায়গা থেকে লেন্ডিং করবে। সো এইটা হইলে ইন্টারেস্ট রেট বাড়ার পসিবিলিটিস কিন্তু রয়ে গেছে। কেন আমি বলতেছি যে ফান্ড ম্যানেজাররা যে জিনিসটা বলতেছে আমার কাছে সেটা মিল খাচ্ছে, মানে আমি আপনাদের কাছ থেকে শুনছি, আমি কোনো পার্টিকুলার ফান্ড ম্যানেজারের এরকম কথা শুনি নাই। যেহেতু আপনারা আসলে কমেন্টসে করছেন, লিখছেন কোনো ফান্ড ম্যানেজার বলতেছে ইন্টারেস্ট রেটের পিক হয়ে গেছে, আমি বিশ্বাস করি পিক হয় নাই। যেহেতু সময় এবং প্রেক্ষাপটের উপর বেস করে আমার কাছে মনে হয় না এখন পূর্ণাঙ্গ সময় আসছে ইন্টারেস্ট রেট পিকের। বরং আমি মনে করি ইন্টারেস্ট রেট আরও খানিকটা জায়গা অতিক্রম করবে টুডে অর টুমরো, যেহেতু ইন্টারনালিভাবে গভর্নমেন্ট লেন্ডিংগুলো করবে এবং ইনফ্লেশনের কারণে মানি প্রিন্টও হবে না। সো টুডে অর টুমরো ইন্টারেস্ট রেট হাইক আরও দেখব। এখন ইন্ডেক্স নিয়ে বলতে বলছেন, ইন্ডেক্স নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না, কারণ ডলারের উপরে বেস করে বললে আমার কাছে মনে হয় হ্যাঁ যা হয়েছে এইটাই এনাফ। যদি আমি ইন্টারেস্টের উপরে বেস করে বলতে চাই তাহলে দেখা যাবে যে আরও নিচে আসার পসিবিলিটিস আছে যদি ইন্টারেস্ট রেট হাইক করে। ঠিক আছে, সো টুডে অর টুমরো আমার কাছে মনে হয় যে ডলার প্রাইসের টুডে অর টুমরো আমার কাছে মনে হয় আরেকটু কারেকশন প্রয়োজন, আরেকটু কারেকশন হবে। সো এই পর্যন্ত আপনাদের ধৈর্য ধরতে হবে। কে জানে আমার জিজ্ঞাসা করছে আপনার পোর্টফোলিও কিভাবে কি করতেছেন, যেহেতু 2 বছর যাবৎ বাজার দেখেন। 2023 ফার্স্ট যে হাফ ছিল ইট ওয়াজ গুড ফর মি, বেশ ভালো জেনারেট করতে পারছি, প্রফিট জেনারেট করতে পারছিলাম। কিন্তু এরপরে থেকে যে বাকি সময়টা প্রায় 1 ইয়ার বলা চলে, এইখানে কিন্তু আমি খুব ভালো কোনো কিছুই করতে পারি না। আমি এখন শুধুমাত্র কিনতেই আছি, ঠিক আছে। এবং আমার জন্য আরও বড় প্রবলেম হয়ে দাঁড়াইছে, যেহেতু পোর্টফোলিও বেশ বড়, কোনটা রেখে কোনটা কিনবো, কোনটার কি করব, এই জিনিসগুলো করে আমার মানে করে উঠতে একটু কষ্ট হইতেছে। কারণ কখনোই তো চিন্তা করি নাই যে সবগুলো স্টকের একই সময় এরকম হবে, তাই না? সো একটু সময়ের প্রয়োজন রয়ে গেছে আর কি। সো যাই হোক, দেখা যাক কী হয়। আমাদের হিসাব নিকাশ প্রতি বছরের বা প্রতি মাসের হিসাব না, আমাদের হিসাব একটা জিনিস তো অন্তত পক্ষে বুঝতে পারছি, সেটা হলো বা এটা আমি অনেক আগের থেকেই নিজের ভেতরে বসায় নিছি, মানি নিডস টাইম টু মেক মানি। ঠিক আছে, যদি ভাগ্যের কথা বলেন, ভাগ্য চায় হলো পরিশ্রম আর টাকা চায় হলো সময়। সো পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি
আর টাকা যদি সেই প্রসূতি হিসেবে টাকা যদি আনতে চান তাহলে আপনার তাকে সময় দিতে হবে। সো আমাদের কথা হলো ব্যাংকে আমি টাকা রাখলে কত পাইতাম, আর আমি ব্যাংক আমারে কত বছরে টাকা দ্বিগুণ করে দিত, আর আমি ঝুঁকি নিয়ে ব্যাংকের চেয়ে বেশি রিটার্ন জেনারেট করার জন্য স্টক মার্কেট আসার কারণে আমার কতদিন লাগতে পারে। সো 2.5 থেকে 3 বছর, 3.5 বছর, ইভেন 4 বছরেও যদি আমার টাকা দ্বিগুণ হয় তাতে মন্দ কী? আমি মন্দের কোনো কিছু দেখি না। সো ব্যাংকের চেয়ে বেশি জেনারেট করতে পারলেই চলে। এবং যেহেতু এইটা আসলে ইনকাম সোর্স না, সেহেতু আমার এত চিন্তারও কোনো জায়গা নাই। এই জন্যই সবাই বলে বিনিয়োগ বাজারে আসলে এমন টাকা বিনিয়োগ করতে হয় যেটা নিয়ে আপনার টেনশন করতে হবে না। সো আশা করি আমি আমার জায়গা থেকে আপনাদের যে জানতে চাওয়াগুলো ছিল সেগুলো বোঝানোর চেষ্টা করছি। ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কিছু নাই, এইটা নিয়ে কারো উপরে দোষারোপ করার কোনো কিছু নাই। বিসেক বা ডিএসসি এইসব করতেছে এইগুলো বলার কোনো কিছু নাই। মার্কেটে সবসময় কিছু প্লেয়ার থাকবে, তাদের কারণেই মার্কেট মুভ করবে, এইটাই স্বাভাবিক। যে কোনো একজন ইনভেস্টর একটা স্টক হাইলিভাবে অ্যাকুয়ার করতে পারে, এতেও কোনো আমি মন্দের কোনো কিছু দেখি না। ঠিক আছে, তার মনে চাইছে সে কিনছে, সেটা নিয়ে এত তুলকালাম কাণ্ড করার কোনো কিছু মানে নাই আমার কাছে মনে হয় যেটা। কারণ মার্কেটে যদি মার্কেট মেকার না থাকে তাহলে তো বাজার বাড়বে না। এখন মার্কেট মেকার যদি আপনি ইনস্টিটিউশনালি ক্রিয়েট করতে চান করতে পারেন। একজনের কাছে অনেক টাকা আছে, সে চাইলেও নিজে অ্যাজ এ মার্কেট মেকার হিসেবে নিজের হাজির করতে পারে আনঅফিসিয়ালিভাবে, তাতেও কোনো মন্দের কোনো কিছু নেই। যে বিনিয়োগ করতেছে সে বুঝে শুনেই বিনিয়োগ করতেছে। এখন অন্যরা সেই রেসে যে টিকতে পারে না, সেটা তো কোনো কিছু করার নাই। ঠিক আছে, সেটাতে কোনো কিছু করার নেই। বরং রেসে যদি টিকতে চান অবশ্যই আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এই যে এতগুলো কথা বললাম, আমরা যখন বিনিয়োগ করি এই কথাগুলো মাথায় রেখেই বিনিয়োগে যাই। অনেকে আবার জিজ্ঞাসা করে যে ভাই আপনি কোন স্টকটা বেচবেন, কোন স্টকটা কিনবেন। ভাই আমি এমন কোনো বিনিয়োগকারী না যে আমার একটা স্টক কিনলে সেই স্টকের দাম বাড়বে। আমি আপনাদের বেশ কয়েকবার এই প্রশ্নের জবাব দিছি। আমার কাছে সর্বোচ্চ একটা স্টকের হয়তোবা, একটা স্টক বলতে গেলে কোন ধরনের স্টকের কথা বলতেছি, 10-12 টাকা আর ভিতরে আছে বা এই ধরনের স্টক 2-3টে স্টক আছে আমার কাছে। খুব বেশি বলতে গেলে মানে আমার পোর্টফোলিওর হিসাবে বেশি। তার মধ্যে 2টা স্টক আছে, যে 2টা স্টক 2-2.5 লাখ করে আছে। আরেকটা স্টক আছে একটু বেশি। ঠিক আছে, আর বাকি যে স্টক এইগুলা 30,000, 20,000, 50,000, 70,000, 80,000 এইরকম। ঠিক আছে, এমন কোনো ইভেন আপনারা যদি ব্যাট বিসির কথা চিন্তা করেন, ব্যাট বিসিতে তো আমার খুব বেশি বিনিয়োগ নেই। ঠিক আছে, আপনারা যদি আমার বলেন যে স্কোয়ার ফার্মা, হ্যাঁ স্কোয়ার ফার্মাতে আমার মোটামুটি একটা ইনভেস্টমেন্ট আছে। সো যাওয়ার আগে আরেকটা জিনিস বলি, এই মুহূর্তে আসলে কোন ধরনের স্টকগুলা ঝুঁকি মুক্ত আমার কাছে মনে হয়, এর মধ্যে হলো হেলথ রিলেটেড, তারপরে আপনার মেডিসিন রিলেটেড, মেডিকেল অ্যাক্সেসরিজ রিলেটেড, এই ধরনের যে স্টকগুলো আছে এইগুলো মোটামুটি সারভাইভ করার মতো স্টক এই ধরনের সিচুয়েশনেও আমার কাছে যেটা মনে হয় আর কি। ইন্স্যুরেন্স মেবি তাদের ব্যয় আরও বাড়বে, সো ইন্স্যুরেন্সের ক্ষেত্রে না, যেহেতু তাদের রি-ইন্স্যুরেন্সিংয়ের একটা বিষয় আছে। এনার্জি সেক্টরে আমার মনে হয় না খুব বেশি একটা কোনো সুফল দেখা যাবে। তবে পোর্ট রিলেটেড যে স্টক আছে আমার মনে হয় তাদের ফিউচারে লম্বা সময়ের জন্য তাদের জন্য বেটার হইতে পারে। তারপরে এই তো এতটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, পরবর্তী ভিডিও পর্যন্ত সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।